আচ্ছা, আমি আবার প্রথম থেকে বলছি যে আমরা লাস্ট ক্লাসে যেটা করেছি কজ এন্ড ইফেক্ট ডায়াগ্রাম আমরা যে ড্র করেছি সেখানে আমরা অ্যানালাইসিস করছিলাম এইভাবে যে আমাদের কিছু প্যারামিটারের উপর বেস করে আমরা কিন্তু ফিশবোন ডায়াগ্রাম বা কজ এন্ড ইফেক্ট ডায়াগ্রাম আঁকছিলাম। সেটা হচ্ছে গিয়ে একটা হচ্ছে গিয়ে কিছু প্যারামিটার, যেমন মেথডস ছিল বইয়ের 41 পেজ থেকে আমি বলছি, তারপরে মেশিনস ছিল, তারপরে পিপল বা ম্যান পাওয়ার, ম্যাটেরিয়ালস, মেজারমেন্ট, ম্যানেজমেন্ট এন্ড এনভায়রনমেন্ট, এগুলা প্রতিটার উপরেই কিন্তু আমি কিছু প্রাইমারি কজেস এন্ড সেকেন্ডারি কজেস নিয়ে আইডেন্টিফাই করার চেষ্টা করছিলাম। প্রাইমারি কজটা কি হবে, মেইন মেথডের একটা ব্রাঞ্চ আকারে আসবে, এবং সেকেন্ডারি তার ব্রাঞ্চ আকারে আসবে, এবং টারশিয়ারি যদি হয় সেটাও কি হবে, সেকেন্ডারির ব্রাঞ্চ আকারে আসবে। একটা প্রাইমারি কজের এগেইনস্টে একাধিক সংখ্যক কি থাকতে পারে, সেকেন্ডারি কজেস আইডেন্টিফাই হতে পারে। এই আইডেন্টিফাই আমরা কিভাবে করব, কিভাবে বের করব, ফাইন্ড আউট করব, আমরা জাস্ট কিভাবে কেন এটা ঘটলো মানে কিছু প্রশ্ন করার চেষ্টা করব যে হোয়াই ডাজ দিস হ্যাপেন, এরকম একটা প্রশ্ন করেই কিন্তু এটা আইডেন্টিফাই করার চেষ্টা করব। যেমন আমি যদি র্যান্ডমলি এখানে বলি এই জায়গাটাতেই আমরা এই যে একটা কজ, এটা কিন্তু কি কজ, এটা সেকেন্ডারি কজ, এটা ইউজ রং গিয়ার যদি বলি এটা সেকেন্ডারি কজ। এই সেকেন্ডারি কজের এগেইনস্টে আমাদের ডিপেন্ডেন্সি যে দুটা কজ পাচ্ছি সেটা কি, পুয়ার হিয়ারিং বা আমরা সঠিকভাবে শুনতে পাই না, অথবা রেডিও খুব জোরে ছিল, এই জন্য গিয়ারের মানে আমাদের যে ইঞ্জিনের শব্দটা আমি ঠিক মতো শুনতে পাইনি, এটা হতেই পারে। তো এই যে ডিপেন্ডেন্সির ব্যাপারগুলো এটা কিন্তু আমাদের এখানে খেয়াল রাখতে হবে যে কোনটার সাথে কোনটা ইয়া আছে। যেমন এখানে আমি লাস্ট ক্লাসে এটাও দেখিয়েছিলাম যে এইভাবে আমরা ফিশবোন ডায়াগ্রাম কিন্তু ড্র করে থাকি। তাহলে সব মিলিয়ে আমরা কিভাবে শুরু করব, তিনটা স্টেপে কাজ শুরু করব। প্রথমে কি করব, একটা অ্যারো আঁকবো। অ্যারোটা কি বলছে, আমরা মেনশন করছি অ্যারো জিনিসটা কি, ইটস এ ব্যাকবোন, ইটস এ ব্যাকবোন অফ দা সিস্টেম। মানে এই অ্যারোর মাথায় কি লিখবো, আমাদের ইফেক্টটা বা প্রবলেম যেটা সেটাকে আমরা কি করব আইডেন্টিফাই। সাকিব কিছু বলতে চাও? জি স্যার। হ্যাঁ বলো। স্যার যে অনেক স্যার ওয়েটিং রুমে আছে, ও তো অ্যাড আচ্ছা আচ্ছা করার আচ্ছা, জন্য। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, কিন্তু ওয়েটিং রুমের তো নোটিফিকেশন আসে, কেন আসলো না? আচ্ছা, যাই হোক, আমি ডান পাশে কি লিখবো, অবশ্যই লিখবো ডান পাশে হচ্ছে আমরা, আমি এটা ডিসেবল করে দিই। হ্যাঁ, আমরা ডান পাশে লিখবো হচ্ছে আমাদের ইফেক্টটা বা আমাদের প্রবলেম হচ্ছে সেটা লিখবো। আর এরর এইটা হচ্ছে আমাদের কি মেইনলি সেটআপ বা ব্যাকবোন। এই ব্যাকবোনের উপরে আমরা কিন্তু বিভিন্ন ভাবে এই যে প্যারামিটার গুলা অনুযায়ী কিন্তু কি করব, এই ডান পাশেটা আমাদের রিজনস, আর এগুলা হচ্ছে আমাদের বিভিন্ন মেথড, ম্যাটেরিয়াল, মেজারমেন্ট, ম্যান পাওয়ার, মেশিন, এনভায়রনমেন্ট, মানি, যে কোন যে কয়টা আমাদের প্যারামিটার কথা আমি বলেছি, হ্যাঁ, মানি বললাম সরি, ম্যানেজমেন্ট হবে, এই সবগুলা কিন্তু এখানে চলে আসবে। আর থার্ড স্টেপে কি হবে, প্রতিটা যে আমরা যে হেডিং বললাম সেই হেডিং এর এগেইনস্টে আমাদের কিছু টার্ম দরকার হবে, মানে কিছু প্রশ্ন আমরা করবো যে কেন এটা ঘটলো। মানে মোট কথা এটা হচ্ছে একবারে ব্রেনস্টর্মিং এর মতো বারবার জিজ্ঞেস করতে হবে, এবং এটা একা কাজ করলে হবে না, এটা গ্রুপলি যদি তুমি কাজ করো বা আইডেন্টিফাই করার চেষ্টা করো তখনই একমাত্র সলভ করতে পারবা। ঠিক আছে, এই যে দেখো এগুলা সব হওয়ার পরে আমরা দেখে ওই যে মেথডের আন্ডারে একটা প্রথম আমি সাব কস্ট যেটা পেলাম সেটা কি, স্যাম্পলিং। স্যাম্পলিং এর কোনো সমস্যা, স্যাম্পলিং থেকে আবার কি পেলাম আমরা, স্যাম্পলিং হচ্ছে মেথড হচ্ছে এটা প্রাইমারি কজ, সরি মেথডের থেকে আমরা প্রাইমারি কজ পেলাম কি, স্যাম্পলিং। স্যাম্পলিং এর সেকেন্ডারি কজ কি, এখানে দুটা আমি আসলে বুঝতে পারছি না, আয়রন টুল লেখা মনে হয়, আর একটা হচ্ছে ডার্টি বটল, এই দুটা হচ্ছে আমাদের পাওয়া গেছে। তো এই যে রিজনস গুলা এটা তোমাকে কি করতে হবে, খুঁজে খুঁজে বের করার চেষ্টা করতে হবে। এখন মোট কথা ফাইনাল যে একটা কথা বাকি থাকে সেটা হচ্ছে স্যার মেথডের আন্ডারে আসলে কি কি কনসিডারেশন রাখবো, ম্যানেজমেন্টের আন্ডারে আসলে কি কি কনসিডারেশন রাখবো, এই জিনিসগুলা আমাদের কিন্তু মাথায় রাখতে হবে। সেইটা আমরা পাবো হচ্ছে আমাদের বইয়ের 42 নাম্বার পেজে। সবাই যাদের কাছে বই আছে, এখানে বই কয়জনের কাছে আছে একটু শুনি তো। সাকিবের কাছে আছে আমি জানি, আর তো স্যার আচ্ছা ফারজানার কাছে আছে দুইজন, আমার কাছে আছে। আচ্ছা সাদের কাছে আছে তিনজন। এত কম হলে তো হবে না, 30 জনের উপরে ছাত্র সব মিলিয়ে। হুম, আচ্ছা, কিন্তু বইটা তো এখন এই লকডাউনের মধ্যে কেমনে ম্যানেজ করবে, এখন তো পসিবলই না। হ্যাঁ আচ্ছা, শাহনাজের কাছে আছে, মোটামুটি অন্তত 10 জনের কাছে বই থাকা উচিত। যাদের কাছে বই নাই তাদেরকে তোমরা, যাদের কাছে বই আছে তারা শেয়ার করবা। পেজ নাম্বার 42-এ আমাদের এই কজ গুলা কিভাবে আসছে, সেটার কোনটার আন্ডারে কি, সেই জিনিসগুলো আলোচনা করা হয়েছে। পেজ নাম্বার 42 এটা কোনো ফিশবোন ডায়াগ্রাম না, এটা জেনারেলাইজ একটা ফর্মুলা বা জেনারেলাইজ প্যাটার্নটা কি। যেমন ম্যানেজমেন্ট নিয়ে আমরা যদি চিন্তা করি, এখানে আমি বই থেকে দেখেই বলছি, আমি এটা এখানে স্লাইডে রাখিনি,
বই থেকে দেখেই বলছি। এটা হচ্ছে কজ ইনুমারেশনের ক্ষেত্রে আমরা যদি চিন্তা করি যে পসিবল কজেস গুলো নিয়ে আমরা প্রসেস অ্যানালাইসিসটা আমরা অত করব না, ঠিক আছে? এটা আমাদের অত লাগবে না, এটা বইয়ের শেষ দিকে আছে, কিন্তু আমাদের এইটা খুব ভালো মতো বুঝতে হবে। এটাতে আমরা কি করছি, আমরা ব্রেনস্টর্মিং সেশন করব টু আইডেন্টিফাই ওয়ান বাই ওয়ান পসিবল কজেস। এখন কোনটা আন্ডারে কোনটা, যদি আমরা যে কোনো একটা প্রবলেমের কথা চিন্তা করি, যেমন কোভিড, কোভিড এর লকডাউন, গত এক সপ্তাহ লকডাউন হয়েছে না বাংলাদেশে? এটা জি লকডাউন স্যার। মনে হয়েছে? সারা না বিশ্বের স্যার। লকডাউন আর বাংলাদেশের লকডাউন কোনোভাবেই মনে হয়নি ভাই। আইদার লকডাউন দিলে সেটা প্রপার মেনটেনেন্স ম্যানেজমেন্ট করতে হবে, আদারওয়াইজ দরকার নেই, ঠিক আছে? এখন এই কথাগুলো হয়তো সরকারের বিরুদ্ধে চলে যাচ্ছে, কিন্তু স্বাভাবিকভাবে যে জিনিসটা জানে, প্রসেসটা ভালো মতো বুঝে, সে কিন্তু গঠনমূলক সমালোচনা অবশ্যই করার দাবি রাখে, ঠিক আছে? কিন্তু এই জিনিসটা যদি আমি বলি এখন, তাহলে আমরা যদি ম্যানেজমেন্টের কথা চিন্তা করি, লকডাউনের ক্ষেত্রে এটা একটা প্রবলেম, প্রপার লকডাউন হয়নি। ম্যানেজমেন্টের ক্ষেত্রে কি হতে পারে, যে তাদের সিস্টেম বা তাদের প্রপার যে রুলস গুলা সঠিকভাবে ইমপ্লিমেন্ট করেনি তারা লকডাউনের ক্ষেত্রে। তারপর তারা সঠিকভাবে কমিটমেন্টটা, যে ধরনের কমিটমেন্ট তারা করেছিল যে এই জিনিসগুলো আমরা ফ্যাসিলিটেট করব, আসলে সেটা হয়নি। জি কমিটমেন্টের এক্সাম্পল বলি, এখন মনে করো আমাদের বাংলাদেশে আমরা যতই উন্নত হই, আমাদের কিন্তু দারিদ্র সীমার নিচে এখনো অনেক মাস করে বা যারা দিন আনে দিন খায়, এখন লকডাউন হলে স্বাভাবিকভাবেই তাদের কিন্তু চলাটা খুব কঠিন হয়ে যাবে, যারা রিক্সা চালায়, তাই না? তারা তো মানুষজন না থাকলে তারা কিভাবে আয় রোজগার করবে? এখন সরকার যদি কমিট করতো যে ঠিক আছে, তোমরা যারা আছো প্রতি এলাকাতে, তোমাদেরকে আমরা এইভাবে আগামী এক মাসের জন্য আমরা তোমাকে খাবার দিয়ে বা এইভাবে আমাকে তোমাকে ফ্যাসিলিটেট করবো, মানে তোমাদের না বেরোলেও চলবে, তোমার দিন শেষে 400 টাকা ইনকাম করো, তোমাকে 400 টাকা না 300 টাকা ইকুইভ্যালেন্ট খাবার দাবার বা যে জিনিস দরকার সেটা তোমাকে প্রোভাইডেড করা হবে। এই কমিটমেন্টটা যদি হতো, একটা রিক্সাওয়ালাও বেরোতো না, তারাও কিন্তু পেটের দায়ে বের হয় খুব, একবার টু বি ফ্র্যাঙ্ক, ঠিক আছে? সিমিলারলি আমরা যদি মানুষের কথা চিন্তা করি, আমাদের মানুষেরও প্রপার মোটিভেশন থাকা দরকার। আমাদের যাদের সমস্যা নাই তারাও বলে আরে ভাল লাগতেছে না, বাসায় আর কত থাকা যায়, গাই ঘুরে আসি, ঠিক আছে? এরকম মানুষের সংখ্যা কিন্তু কম না, অনেক। আমি ব্যক্তিগতভাবে বলি, আমি আসলে মানে আমার গত এক মাসের মধ্যে 3-4 বার ঠান্ডা লাগছে, তো এই কারণে বাসা থেকে আমাকে আরো কম বের হতে দেয় এখন। আর আরো একটা কারণ হচ্ছে আমার মেজো ভাইয়ের এখন টেস্টেড পজিটিভ রাইট নাও। তো এই সব কারণে আমার উপর প্রেশারটা আরো বেশি যে তুমি বের হয়েও না, কারণ আমার ব্যক্তিগতভাবে একটু শ্বাসকষ্ট বা হাঁপানির সমস্যা আছে। তো এই এখন এগুলোর কারণে আমি কম বের হই, কিংবা বের হতে লাগে, এই বের হলে দেখি বাইরে। আর যাই হোক, লকডাউন মনে হয় না, এত মানুষ অপ্রয়োজনীয় আড্ডা মারছে চায়ের দোকানে, ঠিক আছে? যাদের কাজ নাই, যাদের ফাইন্যান্সিয়াল অবস্থাও সমস্যা নাই, তারাও বের হচ্ছে। তো এটা কেন? এটা আমাদের মানুষের মানসিকতার সমস্যা, ঠিক আছে? তো এই সবগুলাই কিন্তু রিজনস। তো এইগুলা বইয়ের ভিতরে তোমরা পেজ নাম্বার 42-তে পেয়ে যাবে, একটা সুন্দর ফ্লো চার্ট আছে বা সুন্দর একটা ফিশবোন ডায়াগ্রাম আছে, যেটা আসলে জেনারেল ফিশবোন ডায়াগ্রাম, যে মেশিন রেলিভেন্ট আমরা কি চিন্তা করব, এনভায়রনমেন্ট রেলিভেন্ট আমরা কি চিন্তা করব, মেজারমেন্ট রেলিভেন্ট আমরা কি কি প্যারামিটার চিন্তা করব, সেই জিনিসগুলা এখানে আছে। সেই কনসিডারেশন গুলা রেখে তোমরা যদি যে কোনো টপিকের ফিশবোন ডায়াগ্রাম আঁকো, সেটা কিন্তু খুবই সুন্দর ফিশবোন ডায়াগ্রাম হবে, ঠিক আছে? জি স্যার। এখন তাহলে মোটামুটি আমরা কিন্তু এই যে এইটা কিন্তু প্রসেস বেসড, বাট প্রসেস বেসড এর ক্ষেত্রে দেখো, ব্রেডের ক্ষেত্রে আমরা কি করি, বিভিন্ন প্রসেস কোনটার সাথে কোনটা ডিপেন্ডেন্সি বা কোনটার সাথে কি হয়, সেই কাজগুলো এখানে আছে। এইটা আমাদের খুব ডিটেলস দরকার নাই, ঠিক আছে? এটা আমাদের খুব বেশি দরকার নাই, জাস্ট আমরা মনে রাখতে পারি বিভিন্ন কাজে, যদি আমাদের রিয়েল লাইফ কোনো কাজে লাগে, বইয়ে তোমরা আছে, এটা পেজ নাম্বার 43-এ আছে, যদি লাগে তোমরা দেখতে পারো। কিন্তু পেজ নাম্বার 42-এ যেটা, ওটা কিন্তু খুব জেনারেল ভাবে কোন প্যাটার্নের সাথে কোনটা আছে সেটা নিয়ে আলোচনা করব। আমি চ্যাপ্টারটা শেষ হলে একটা অ্যাসাইনমেন্ট দিব, গ্রুপ করে দিব, গ্রুপ করে একটা অ্যাসাইনমেন্ট হবে। ফার্স্ট অ্যাসাইনমেন্ট ফিশবোন ডায়াগ্রামের উপরে, যে আমাদের রিয়েল লাইফ কোনো প্রবলেম, রাইট নাও যে প্রবলেমগুলো ট্রেন্ডিং, এই ধরনের কোনো প্রবলেম নিয়ে আমরা কি ধরনের পসিবল কজেস গুলো আছে আইডেন্টিফাই করার চেষ্টা করব, এবং এইটার উপরে একটা প্রেজেন্টেশন হবে। এই প্রেজেন্টেশনে হবে তোমাদের এই কোর্সের ফার্স্ট সেশনাল ল্যাব রিপোর্ট বলো বা যেটাই বলো, ফার্স্ট সেশনের জন্য এটাই হবে, ঠিক আছে? আমি এটা আজকে বলবো না, বৃহস্পতিবার এটা বলে দিব কিভাবে হবে। তো এরপর আসি ফ্লো চার্ট। ফ্লো চার্টটা ডেফিনেটলি আমরা কম বেশি অনেকেই চিনি, কোনটার সাথে কোন প্রসেসের সাথে কোন প্রসেস কানেক্টিভিটি বা কিভাবে কাজ করছে, সেটাকে আমরা কিন্তু কি বলি,
ফ্লো চার্ট বলি। একটা কোন ডিপার্টমেন্টের সাথে কোন ডিপার্টমেন্টের কমিউনিকেশন আছে সেটা প্রপারলি বোঝানো যায় এই ধরনের ফ্লো চার্ট দিয়ে। তোমরা যারা এইচএসসি তে ম্যাথ করে আসছো, হায়ার ম্যাথ বা ম্যাথ, যে এইচএসসি তে যে ম্যাথটা থাকে ওই ম্যাথের মধ্যে এই ধরনের ফ্লো চার্ট কিন্তু তোমাদের শেখানো হওয়ার কথা লাস্টের দিকে কম্পিউটার চ্যাপ্টারের মধ্যে মনে হয়। আইসিটি তো স্যার। স্যার ও আইসিটি তে এখন আইসিটি চলে গেছে, সরি সরি, আমরা তো অনেক আগের ব্যাচ, আমাদের আইসিটি ছিল না, রাইট, এখন আইসিটি তে চলে গেছে, ঠিকই বলেছো, তাই না? এই যে ফ্লো জি চার্ট, স্যার। এটাও কিন্তু খুব চমৎকার একটা টুল, যে কোন কাজের সাথে কোন কাজের ডিপেন্ডেন্সি আছে সেগুলো খুব ভালো মতো বুঝতে হবে। এই ফ্লো চার্টটা আমরা যদি জেনারেলাইজ ভাবে আমি এখানে এক্সপ্লেন করি, দেখো একটা প্রসেস কি হলো, এটা প্রথমে কি হলো, স্টার্ট হলো, হওয়ার পরে আমরা তিনটা ডাটাকে কি করলাম, রিড করলাম, এ বি সি। এখন এ বি সি কে রিড করে দেখলাম যে ডাটাটা যদি মধ্যে যদি দেখা যায় বি থেকে সি বড় হয়, যদি ইয়েস হয় তাহলে কি করব, আমরা বি প্রিন্ট করব। আর যদি বি থেকে সি ছোট না হয় তাহলে কি করব, প্রিন্ট করব না। ঠিক আছে? সিমিলারলি এখানে আরো একটা কন্ডিশন যদি বলি, এ থেকে বি যদি আমি কম্পারিজন করি, তাহলে এ থেকে বি যখন কি হবে, বড় হবে, তখন আমরা চেক করে দেখবো সেটা এ থেকে সিও বড় কিনা। এই যে বিভিন্ন ডিপেন্ডেন্সির ব্যাপারগুলো এখানে কিন্তু ডিটেলস করে আমরা ফাইনালি একটা ডাটা আউটপুট প্রিন্ট করব, আইদার সেটা বি, অথবা সেটা সি, অথবা সেটা এ। এই জিনিসটাই কিন্তু এখানে কি ফ্লো চার্টের মাধ্যমে বোঝানো হচ্ছে। এই ধরনের আইসিটি যেহেতু বললে, আইসিটির বইটা খুব চমৎকার, এইচএসসি যে বইটা আমার খুব ভালো লেগেছে দেখে। আমরা যখন ছাত্র যখন ইঞ্জিনিয়ারিং পড়তে আসছি তার আগে যদি আইসিটি বইটা পড়ে আসতাম, ইঞ্জিনিয়ারিং আরো ভালো করতাম, বেসিক্যালি প্রোগ্রামিং এ। কারণ প্রোগ্রামিং এর অনেক জিনিস আছে ওর ভিতরে, লাইক শুধু সি না, পাশাপাশি এইচটিএমএল, মানে যেগুলা বেসিক্যালি কি দরকার হয়, ওয়েব ডেভেলপমেন্ট, ওয়েব ডিজাইনের ক্ষেত্রে অনেক জিনিস ওর মধ্যে আছে। তো যাই হোক, বুঝতে পারলাম আমাদের যে কোনো অ্যাক্টিভিটির ক্ষেত্রেও কিন্তু আমরা এরকম ফ্লো চার্ট দেখাতে পারি। এখন তোমাদেরকে আমি একটা রিয়েল লাইফ ফ্লো চার্ট দেখাবো, ঠিক আছে? যদিও এটা স্লাইডে নাই, আমি এটা অফ করে দিচ্ছি, আমি একটা ফ্লো চার্ট বের করে দেখাচ্ছি, একটা প্রসেসের ফ্লো চার্ট কিভাবে চলে। আসলো? আচ্ছা, দেখা কি যায়? ওয়ার্ড ফাইল ওপেন করেছি, পিপিটি অফ করে দিয়ে। জি স্যার, দেখা আচ্ছা, যাচ্ছে। এটা হচ্ছে ইস্ট ওয়েস্ট ইন্ডাস্ট্রিয়াল পার্ক নামে একটা প্রতিষ্ঠান আছে, আমি প্রতিষ্ঠানটা ডিটেল জানি না, আমি এটা একজন আমরা কলিগের কাছ থেকে নিয়েছি। এটা সুইং ফ্লোরের ফ্লো চার্ট, যে একটা ব্লেজার আছে না, ব্লেজার প্রোডাকশন হয়, সেই প্রোডাকশনের ফ্লো চার্ট। দেখো তোমরা আইসিটি যে পড়েছো, স্কোয়ার শেপ, তারপরে কি একটু রাউন্ড শেপ, এজ রাউন্ড যেগুলা বলে, বা রোম্বোটিক শেপ যেগুলা, এই সবগুলা জিনিসই কিন্তু এর মধ্যে আছে, ইয়েস অর নো দিয়ে দেখতে পাচ্ছি। জি স্যার। স্যাম্পল নিলাম, তারপর টিম কার্ড তৈরি করলাম, তারপর বিভিন্ন পার্ট গুলাকে আমরা কিউসি করছি, দেখছি, তারপরে সেগুলো কিউসি হয়ে যাওয়ার পর অ্যাসেম্বল করছি, কোয়ালিটি চেক করছি। অ্যাসেম্বল হয়ে যদি ওকে হয় তাহলে কি করব, কিউসি করব। স্যার আর যদি গার্মেন্টস সেক্টরে তো স্যার কোয়ালিটি ডিপার্টমেন্ট আলাদা স্যার, দেখলাম যে স্যার আই আলাদা, মানে যেখানে আমি করছি স্যার আই আলাদা, আবার কোয়ালিটি এক্সট্রা করে একটা ডিপার্টমেন্ট আছে, হ্যাঁ হ্যাঁ ওরা আছে, হ্যাঁ এসব দেখে। হ্যাঁ, ওরা এটা দেখে, রাইট, হ্যাঁ বলো। ওরা জি স্যার, তো বেসিক্যালি, আমাদের, হ্যাঁ হ্যাঁ, আমাদের, আমাদেরকে তো এসব কিছুই দেখতে হয় না, যে কোয়ালিটি চেক টেক সবকিছুই ওরা করে। আমাদের কাজ হচ্ছে স্যার জাস্ট প্রোডাকশন সাইডটা দেখা, আচ্ছা, মানে কোয়ালিটি ফুলটা ওরা ইয়ে করে দেয় আর কি। মানে তোমাদের দেখতে দিচ্ছে না এরকম কিছু, তাই? জি স্যার, জি স্যার। আচ্ছা, দেখতে দিলে আসলে দিচ্ছে না, ঠিক আছে, কথা ঠিক, দিতে চাবে না, কারণ ওরা দেখবা যে ওখানে কোনো হয়তো টেক্সটাইল ইঞ্জিনিয়ার নাই বা ইন্ডাস্ট্রিয়াল ইঞ্জিনিয়ারও নাই ওই প্ল্যান্টের মধ্যে, হয়তো বা থাকলে দেখতে দিত। হ্যাঁ, আর ওরা অনেক কষ্ট করে এগুলা শিখেছে, কেন তোমাদেরকে একদিনে শিখিয়ে ফেলবে বলো তো? তোমরা অনেক কাঠখড় পুরাই শিখতে হবে তোমাদেরকে, বুঝো নাই? ঠিক আছে, এটা খুব কমন জি স্যার। কালচার ফ্যাক্টরি গুলাতে। ভালো এনভায়রনমেন্ট আসলে সব জায়গায় তো নাই, দেখা যায় যে শিখতে দেয় না। এখন আইর যে কাজগুলা, এখানে আসলে কি, আমি যেহেতু ইন্ডাস্ট্রিয়াল ইঞ্জিনিয়ার, আমাদের সবগুলা সাইড নিয়ে খুব ভালো ধারণা থাকতে হবে। শুধু আই সম্পর্কে ধারণা থাকলেই হবে না, না হলে কিন্তু তুমি অপটিমাইজেশনের যে টুলস গুলা ব্যবহার করতে পারবে না। ঠিক আছে, এই যে কিউসি কোয়ালিটি ম্যানেজমেন্ট পড়াচ্ছি, এই টুলস গুলা কিন্তু লিন এ টুল, এই টুল গুলা কিন্তু আসলে ওরা নাম শুনলে গুগল করে শিখলেও ইমপ্লিমেন্ট করতে পারবে না যেভাবে তোমরা ইমপ্লিমেন্ট করতে পারবা। কারণ তোমাদের 4 বছর ধরে একই জিনিস গুলাই গুলাই খাওয়ানো হচ্ছে, এইভাবে করতে হয়, এইভাবে খরচ বাঁচাতে হয়, এইভাবে খরচ বাঁচাতে, ঠিক আছে? আর ওরা তো এগুলা শিখে আসেনি। দেখা যায় কি, এটা আমি অসম্মান করে বলছি না, আমিও যেখানে গিয়েছিলাম
প্রথম চাকরি করেছি, ওখানে কোনো ইন্ডাস্ট্রিয়াল ইঞ্জিনিয়ার ওইভাবে আগে ছিল না। যারা ছিল তারা ধরো ডিগ্রি পাস করছে, অনার্স করছে, মাস্টার্স করছে, এরকম নলেজ। তো তারা, তাদের মানসিকতা এরকম ছিল। আমি এত কষ্ট করে এগুলো শিখলাম, এগুলো কেন ওদেরকে আমি বলতে যাব? ঠিক আছে। কিন্তু দেখা যাচ্ছে আমরা যেগুলা পড়ে আসছি, জাস্ট ওদের কাজ করা দেখে আমরা বুঝে ফেলছি এই সমস্যাগুলা এটার থেকে কিভাবে সলিউশন করা যায়। ঠিক আছে। তো কিউসি তেও অনেক কাজ আছে। কিউসি ডিপার্টমেন্টের টোটাল একবার টেক্সটাইল কিউসির দরকার নাই, বাট টেক্সটাইল কিউসির পাশাপাশি প্রসেস ইমপ্রুভমেন্টের যে কাজগুলা, সেখানে ইন্ডাস্ট্রিয়াল ইঞ্জিনিয়ার অনেক কিছু করতে পারে। টেক্সটাইল কিউসি কিন্তু তোমাদের পড়ানো হচ্ছে না। হ্যাঁ, সেটাকে বলি কোয়ালিটি কন্ট্রোল। তোমাদের পড়ানো হচ্ছে কি? কোয়ালিটি ম্যানেজমেন্ট। কিভাবে ম্যানেজ করলে কোয়ালিটি কি হবে, আমাদের প্রসেসের কস্ট কমে যাবে, সেটা দেখানো হচ্ছে। ঠিক আছে রাহিয়ান, কি বুঝতে পারলে? জি স্যার, জি স্যার, বুঝতে হ্যাঁ। পারছি। তো এই জন্য এখানে দেখো এইভাবে ফ্লো চার্ট দিয়ে কিন্তু আমরা ডিটেইলস বুঝতে পারছি এই প্রসেসটা কিভাবে চলছে। এটা কিন্তু অনেক বড় ফ্লো চার্ট, একবারে ছোটখাটো না, হ্যাঁ অনেক বড়, এবং এর থেকেও বড় হতে পারে। ঠিক আছে, আরো অনলাইনে অনেক পাওয়া যায়। তো আমি এমনি একদম তোমাদেরকে দেখানোর জন্য একটা ফ্লো চার্ট ইয়ে করছিলাম। এখন যদি তোমাদের আমি প্রশ্ন করি, আচ্ছা বলো তো, আমাদের বিএফটি যে সেমিস্টার কোর্স অ্যাডভাইজিং, এটা একটা ফ্লো চার্ট রাখতে গেলে পারবা না আঁকতে? কোর্স অ্যাডভাইজিং জি থেকে শুরু স্যার। করে একটা স্টুডেন্ট কিভাবে ইয়ে করবে, যেমন ওয়াসিফ আসছে, ওয়াসিফের ক্ষেত্রে ওখানে দেখো, ওকে এক জায়গায় চেক করতে হচ্ছে, কি চেক করতে হচ্ছে জানো? আইদার সে রেজিস্ট্রেশন ফি দিয়েছে কিনা। যদি ওকে হয় তবে কি হবে, কোর্স অ্যাডভাইজিং হবে, আর না হলে কি হবে, কন্টাক্ট অ্যাকাউন্টস ডিপার্টমেন্ট। রেজাল্ট পাবলিশ হয়েছে কিনা চেক করতে হবে, রেজাল্ট পাবলিশ না হলে আবার এক্সাম কন্ট্রোলার। এইভাবে কিন্তু আমরা কানেক্টিভিটি করে কিন্তু কি করতে পারি, করতে পারি। আচ্ছা তানিমকে দেখতে পাচ্ছি, তানিম তো এই সেকশনে নাই, ওর তো অ্যাডভাইজিং আমি করেছি। তানিম কি শুনতে পাচ্ছ? স্যার ভুলে জয়েন হয়ে গেছি স্যার, ভুলে জয়েন হয়ে দেখতেছি। গেছে? বাবা রে বাবা, ছাত্ররা তো কোনো এক্সট্রা ক্লাস করতে চায় না, তুমি স্যার খুবই ভালো হয়ে তানিমের গেছে। ফক্স উঠছে স্যার। হ্যাঁ, তো তানিমের স্যার ফক্স উঠছে স্যার। অসুস্থ হয়েছে এরপরে আবার ভুলে ক্লাসে ঢুকে পড়ছে, না এটা তো ঠিক হচ্ছে না। তোমার যেই ক্লাসগুলো সেগুলো ঠিক মতো করো, এই ক্লাসগুলো ইনশাআল্লাহ নেক্সট বার আবার হবে, তখন পড়বা। ঠিক আছে, তুমি লিভ করো। স্যার আমি দেখি নাই স্যার। আচ্ছা, তো যাই হোক আমরা একটা ফ্লো চার্ট দেখলাম। তো এইভাবে ফ্লো চার্ট ড্র করেও কিন্তু আমরা প্রসেস সম্পর্কে প্রপারলি একটা ধারণা পেতে পারি, যে সুইং ফ্লোরের ডাটা শুধু না, আদার যে কোনো টাইপের ডাটাকে আমরা ম্যানিপুলেট করতে পারি বা বুঝতে পারি আসলে যে কোনটার সাথে কোনটা ডিপেন্ডেন্সি আছে, কোন কাজগুলো না হলে কোন কাজগুলো হবে না। ঠিক আছে, তো এরপরে আমরা স্লাইডে আবার ফিরে যাই। তো ফ্লো চার্টটা কিভাবে করতে হয় আর ডিটেলস বলার দরকার আছে? এই যে দেখো এখানে ডিটেলস কিভাবে আছে বলে দেওয়া আছে, স্লাইড দেখলেই ভালো করে বুঝতে পারবা। এখন আসি হিস্টোগ্রাম। হিস্টোগ্রাম মনে আছে, পড়িয়েছিলাম। হিস্টোগ্রামটা ফার্স্ট সেমিস্টারে পড়িয়েছিলাম, ইন্ট্রোডাকশন টু ইন্ডাস্ট্রিয়াল ইঞ্জিনিয়ারিং এ। খুব সহজ, কিছু ডাটা গুলাকে আমরা সাজাই। কিভাবে সাজাই? ইউজিং সাম বার চার্ট। উদ্দেশ্যটা কি? ডাটাগুলোর ডিস্ট্রিবিউশন সম্পর্কে বোঝা। ডাটা ডিস্ট্রিবিউশন নিয়ে তখন তো বলিনি, কিন্তু লাস্ট সেমিস্টারে ডাটা ডিস্ট্রিবিউশন নিয়ে কথা বলেছিলাম, মনে পড়ে? কিছু ডিস্ট্রিবিউশন শিখেছিলাম, জি স্যার। নরমাল ডিস্ট্রিবিউশন, তারপর টি ডিস্ট্রিবিউশন, এরকম বাইনোমিয়াল। বাইনোমিয়াল, পয়সন, এই যে জি। ডিস্ট্রিবিউশন গুলা, যদিও এগুলাকে গ্রাফিক্যালি রিপ্রেজেন্ট করার পর ডাটাগুলা দেখে আমার বুঝতে হবে যে ডাটাটা আসলে কোন ডিস্ট্রিবিউশনকে ফলো করছে। যেমন এই এক্সাম্পলটা যেটা আমি দেখাতে যাচ্ছি, এটা কিন্তু লাস্ট সেমিস্টারে তোমাদের দেখানো হয়েছিল, মানে লাস্ট সেমিস্টারের আগের সেমিস্টারে এটাই কিন্তু তোমাদের পড়িয়েছিলাম, আমি আর নতুন কিছু অ্যাড করিনি। হ্যাঁ, তো দেখো এখানে কিছু ডাটা আছে, এই ডাটাগুলোর মধ্যে ম্যাক্স ভ্যালু আর মিন ভ্যালু নিলাম, আর রেঞ্জ, দুটার মধ্যে কত পার্থক্য হয় রেঞ্জ, সেই অনুযায়ী আমরা কি করেছি, ফ্রিকোয়েন্সি দিয়ে কি করেছি, বার চার্ট, আমরা বার চার্ট দিয়ে আমরা একটা হিস্টোগ্রাম এঁকেছি। দেখে জেনারেলি কি মনে হচ্ছে এটা কোন ডিস্ট্রিবিউশন ফলো করছে বলতে পারবে এখন? নর্মাল। নরমাল ডিস্ট্রিবিউশন, জেনারেলি এটা কিন্তু মোটামুটি নরমাল ডিস্ট্রিবিউশন ফলো করছে। এখন চিন্তার কিছু নাই, ইনশাআল্লাহ এই ডিস্ট্রিবিউশন বা হিস্টোগ্রামকে আমরা কি করব, হিস্টোগ্রাম থেকে আমরা কিন্তু সফটওয়্যারে মিনিটাবে শিখবো। আর যদি পারি কোনো একটা প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ ব্যবহার করেও বিভিন্ন ডাটাকে কিভাবে আমরা প্রপার ওয়েতে একবারে সুন্দর করে একটা ডিস্ট্রিবিউশন আকারে তৈরি করে ফেলতে হয়, সেটা আমরা করব। কিছু ডিস্ট্রিবিউশন এখানে আছে, ঠিক আছে, এগুলা একটু জানলেই হবে। আমাদের মোটামুটি কিন্তু আমরা বেসিক যে টুলস গুলা
মোটামুটি কিন্তু দেখো আমরা শিখে ফেলেছি। তো স্ক্যাটার ডায়াগ্রাম না একটা? স্ক্যাটার ডায়াগ্রামটা শিখিনি, তাই তো? স্ক্যাটার জি ডায়াগ্রামটা নিয়ে স্যার। চিন্তার কিছু নাই, এটা যখন আমরা ল্যাব করব ল্যাবের মধ্যে স্ক্যাটার ডায়াগ্রাম নিয়ে আলোচনা করব। এখানে আছে স্ক্যাটার ডায়াগ্রামটার ক্ষেত্রে আমাদের কিছু টুলস ইউজ করতে হবে, যেটার মাধ্যমে আমি ডাটাগুলোকে স্ক্যাটার আকারে করব। যেমন আমি এখানে নিয়ে যাই, এই যে এটা তো চেক শিট, টাইট অ্যানালাইসিস করেছি। স্ক্যাটার ডায়াগ্রামটা এই যে দেখতে পাচ্ছি কিনা, দেখতে পাচ্ছি ডাটাগুলোকে বসানো হয়েছে। এটা কিন্তু হাতেও তুমি বসাতে পারো, তুমি কিন্তু কিছু ল্যাঙ্গুয়েজ ব্যবহার করে, প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ ব্যবহার করে বসাতে পারো। আবার তুমি চাইলে এটা তুমি মিটআপে করতে পারো, ঠিক আছে? অনেকভাবে বসানো। যখন এই ডাটাগুলো বসানোর পরে কোন ডাটার সাথে কোন ডাটা কোরিলেশন, সেই অনুযায়ী আমরা কিন্তু একটা ক্যালকুলেশন করি। এই যে বিভিন্ন ফর্মুলা আছে, সেটা আমরা স্কয়ার ডায়াগ্রামে করে থাকি। এই যে দেখো ডাটাগুলো ভিজুয়ালাইজ করা হয়েছে এবং পরে ভাগ করে এটাকে একটা ফর্মুলেটর ওয়েতে করার চেষ্টা করা হয়। মোট কথা এই ধরনের জিনিসগুলোকে আমরা যখন ল্যাব করব, ল্যাবে এটা চলে আসবে। আর বাকি টুলস গুলা কিন্তু ব্যবহার করা শেষ, এবার হচ্ছে ইমপ্লিমেন্ট করার পালা। ভেবেছিলাম আজকে বলবো না, আজকেই বলে দিই। তোমাদের এখানে এই সেকশনে টোটাল স্টুডেন্ট আছে কতজন? 27 জন? 27-28 জন মনে হয়। 27 বা 28, এর বেশি হওয়ার চান্সেস নাই। আমি এটা অফ করে জি দিচ্ছি, স্যার। দেখি একটু। 3 জন মিলে গ্রুপ করবে, কোন একটা গ্রুপ 2 জনের হতে পারে, ঠিক আছে? কিন্তু 4 জন হবে না, 2 জন বা 3 জন করে কোনো একটা রিয়েল লাইফ প্রবলেম তোমরা চুজ করবে এবং সেই রিয়েল লাইফ প্রবলেমটার ফিশবোন ডায়াগ্রাম আঁকতে হবে। রেফারেন্সিং হিসাবে তোমার বইয়ের 42 নাম্বার যে পৃষ্ঠা আছে ওটা ফলো করবা, যে কোন কোন প্যারামিটারের জন্য কোন কোনটা আসতে পারে। এইগুলা তোমরা করবা সামনের 1 সপ্তাহের মধ্যে। 1 সপ্তাহ পরে যখন এটা শেষ হবে, আজকে মঙ্গলবার, নেক্সট মঙ্গলবার পর্যন্ত সময়, নেক্সট মঙ্গলবার মধ্যে শেষ করবা, ঠিক আছে? নেক্সট মঙ্গলবারে আমি দেখব, সবারটা ড্রাফট আকারে দেখব। দেখার পরে আমি ফার্দার কোনো কাজ দিব। পরের সপ্তাহে এটার উপর একটা প্রত্যেকে সুন্দর করে ইংরেজিতে প্রেজেন্টেশন হবে। ফিশবোনের বাইরে কোনো কিছু হবে না। ফিশবোনটা প্রথম থেকেই যে তৈরি করবা, হাতে কলমে ড্রাফট করতে পারো, ডেফিনেটলি নট এ বিগ ডিল, বাট তোমাদেরকে ফিশবোনটা পিপিটিতে করতে হবে, পাওয়ার পয়েন্ট প্রেজেন্টেশনে করতে হবে। পাওয়ার পয়েন্ট প্রেজেন্টেশনে ওখানে ইনসার্ট করে বিভিন্ন শেপ টেপ দেওয়া যায়। আপাতত এই অ্যারো ট্যারো শেপ টেপ দিয়ে ওর ভিতরে দিয়েই করো। কয়দিন পরে আমরা মিটআপে ওই ফিশবোন ডায়াগ্রাম আঁকা শিখবো, ঠিক আছে? কিন্তু আপাতত জি স্যার। তোমরা রিয়েল লাইফ যে কোনো প্রবলেম সিলেক্ট করো। তোমাদের ঠান্ডা মাথায় চিন্তা করো যে বর্তমানে বাংলাদেশ সারা বিশ্বের বিভিন্ন ধরনের প্রবলেম হচ্ছে, তো যে কোনো রিয়েল লাইফ প্রবলেম সিলেক্ট করো, করে সেটা নিয়ে কাজ শুরু করো। গ্রুপটা তোমাদের আরবিটারি, কারণ আমি সিলেক্ট করে দিব না। দেখা যাবে কার সাথে কার আন্ডারস্ট্যান্ডিং ভালো, তোমরা ভালো বুঝো, এই জন্য আমি সিলেক্ট করে দিয়েছি। নাহলে আমি বলতে পারতাম এখানে দেখতে পাচ্ছি 3 4 5 একটা গ্রুপ হয়ে যায়, এভাবে বলতে পারতাম। আমি এভাবে বলছি না, তোমরা তোমাদের মতো করে আরবিটারি গ্রুপ তৈরি করো। এই গ্রুপটা সামনে এই কোর্সের জন্য যতগুলা টাস্ক দিব, গ্রুপ টাস্ক, এই গ্রুপটা কিন্তু থাকবে। এইভাবে চিন্তা করো, ঠিক আছে? স্যার স্যার মিনিট্যাপ তো স্যার ইনস্টল করা আছে স্যার, একটু শিখাই দিন। মিটআপ ইনস্টল করা আছে জি স্যার, তোমার? ইনস্টল করে ফেলছি স্যার। আচ্ছা, মিটআপে আঁকতে পারো, কিন্তু আপাতত প্রেজেন্টেশনের জন্য আমরা এটা পাওয়ার পয়েন্টে করব, ঠিক আছে? মিটআপে করা যায়, মিটআপে গুগল করলেই তুমি পেয়ে যাবে হাউ টু ড্র ফিশবোন ডায়াগ্রাম ইন মিটআপে, ডেফিনেটলি পেয়ে যাবে, এটা কোনো সমস্যা না। কিন্তু সেটা কয়দিন পরে আমরা এর বাইরেও অন্যভাবে করা যায় কিনা সেগুলো আমরা পিপিটিতে করে দেখব, ঠিক আছে? জি স্যার। পাওয়ার পয়েন্ট প্রেজেন্টেশনে। মানে মোট কথা 1 সপ্তাহ সময় পাচ্ছ ঠান্ডা মাথায় কাজ করার। তারপরে আমরা দেখব নেক্সট সপ্তাহের এই ল্যাবের সময় দেখব আমরা। আর তারপরের সপ্তাহে মানে সেই সপ্তাহতেই বৃহস্পতিবারে অথবা তারপরের সপ্তাহে কোনো একটা জায়গায় দিন প্রেজেন্টেশন নিব, ঠিক আছে? মিটিংটা এন্ড হয়ে গেলে একবার জয়েন করে নিব সবাই।